টুনি, আমি তোর উপর অনেক খুশি হয়েছি। তুই অনেক ভালো। তোর প্রকৃতি প্রেম আমাকে মুগ্ধ করেছে। তাই আমি তোকে উপহার স্বরূপ এই সোনার কদম ফুল দিলাম। সোনার কদম ফুল? ও মা গো, কি সুন্দর সোনার কদম ফুল! ধন্যবাদ প্রকৃতি দেবী, ধন্যবাদ। কি মজা, আমি সোনার কদম ফুল পেয়েছি। এবার আমি বনের সকলকে এই কদম ফুল দেখাবো। কদম ফুল, কদম ফুল, আমার সোনার কদম ফুল। উফ বাবা, এই টুনি তো কানের 12টা বাজিয়ে দিল। টুনি, এই টুনি, কিসব বলছো? নিশ্চয় আজকে ওই কদম ফুলের স্বপ্ন দেখেছে। এভাবে ডাকলে হবে না, মুখে জল ঢেলে দিতে হবে। এরপর টোনা এক মগ জল এনে টুনির মুখে ঢেলে দেয়। আমার কদম ফুল ভেসে গেল। বৃষ্টি, বন্যা, টোনা কদম ফুল ধরো, ভেসে গেল। চুপ, একদম চুপ। ভালো করে চেয়ে দেখ, বন্যা হয়নি আর বৃষ্টিও হয়নি, আর তোকে কেউ কদম ফুলও দেয়নি। এ কি, তাই তো, আমি তো ঘরেই রয়েছি। তবে কি আজও আমি স্বপ্ন দেখলাম? হ্যাঁ রে, তুই আজও স্বপ্ন দেখেছিস। এখন তাড়াতাড়ি ওঠ, কাজে যেতে হবে। আজ জমিতে চাষ দিতে হবে, একা পারবো না, তাই তোকেও যেতে হবে। তুমি বাইরে যাও, আমি যাচ্ছি। টোনা টুনি তাদের যাবতীয় জিনিস নিয়ে জমিতে চলে যায় আর দুজনে জমিতে কাজ করতে শুরু করে। কি হলো আবার? লাঙ্গলটা যাচ্ছে না কেন? টুনি, এদিকে একবার এসো তো। কেন জানি লাঙ্গলটা যাচ্ছে না। মনে হচ্ছে মাটির নিচে কিছু একটা আছে, কোদাল দিয়ে খুঁড়তে হবে। ও মা গো, টোনা দেখো, এটা যে একটা হাড়ি। মনে হচ্ছে আমরা গুপ্তধন পেয়েছি। তাড়াতাড়ি ঢাকনাটা খুলে দেখি। এরপর টুনি যেই না হাড়ির ঢাকনাটা খোলে, সে অবাক হয়ে যায়। কারণ হাড়ির ভিতরে কোনো গুপ্তধন সোনাদানা কিছুই ছিল না, ছিল একটা সোনার কদম ফুল। এই বললে আমার স্বপ্ন সত্যি হয়েছে। প্রকৃতি দেবী আমাকে কদম ফুল দিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি আছে এই হাড়িতে? এই দেখো, সোনার কদম ফুল। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমার তো এখন নাচতে ইচ্ছে করছে। ওই, আজ আমার মনটা চেপে ঘুম তুইলা নাচে রে। আজ আমার মনটা চেপে ঘুম তুইলা নাচে রে, নাচে রে, নাচে রে। টুনি কদম ফুল পেয়ে ভীষণ খুশি ছিল। সে সব সময় কদম ফুলটাকে নিজের কাছেই রেখে দিত। আর সে ভাবতো এই কদম ফুল প্রকৃতি দেবীর আশীর্বাদ, এই ফুল তাদের ভাগ্য বদলে দিবে। তাই সে সব সময় ফুলটাকে অনেক যত্নে রাখতো। এমনকি সে টোনাকেও ফুলটা ধরতে দিত না। টোনা যখন তখন এই সোনার কদম ফুলটা নিতে পারে, তাই আমি এই কদম ফুলের মালা বানিয়ে গলায় পরে থাকবো। আমার শখের কদম ফুল মালা হয়ে আমার গলায় থাকবে। যেই ভাবা সেই কাজ। এরপর টুনি সুই সুতা দিয়ে ওই কদম ফুলের মালা বানিয়ে তা গলায় পরে নেয়। ও মা গো, সোনার কদম ফুলের মালা পরে তো আমাকে অনেক সুন্দর লাগছে। এমন সুতা দিয়ে মালা না পরে তুমি বরং ফুলটা আমায় দাও। আমি শ্যাকরার দোকানে ফুলটা দিয়ে তোমায় নতুন সীতাহার বানিয়ে দিব। না না না, এই ফুলের আমি কিচ্ছু হতে দিব না। এই ফুল আমার গলায় এভাবেই থাকবে, বুঝেছো? টুনি এভাবে ওই কদম ফুল গলায় দিয়ে ঘুরে বেড়াতো। এভাবেই যাচ্ছিল টোনা টুনির দিনগুলো। একদিন হঠাৎ পুরো বন কালো মেঘে ছেয়ে যায়। আর কিছুক্ষণ পরেই প্রবল বজ্রপাতের সাথে শুরু হয়ে যায় প্রচন্ড ঝড় বৃষ্টি। সারা রাত ধরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে টোনার ফসলের জমি ডুবে যায় আর সব ফসল নষ্ট হয়ে যায়। টুনি, জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। জমিতে আবার ফসল ফলাতে হবে, হাতে তেমন টাকাও নেই। তাই বলি কি, তুমি যদি তোমার এই কদম ফুলটা দিতে, তবে বিক্রি করে ফসলের বীজ কিনতাম। না, আমি কিছুতেই কদম ফুল দিব না, কিছুতেই না। তুমি অন্য কোনো ব্যবস্থা করে নাও টোনা। টোনা বারবার বলার পরেও টুনি তার সোনার কদম ফুল টোনাকে দেয় না। তাই বাধ্য হয়ে টোনা টুনির ঘুমের সুযোগে টুনির গলা থেকে কদম ফুলটা খুলে নেয়। আর পরের দিন সকাল হতেই এ কি, আমার গলার কদম ফুল কোথায় গেল? হায় হায় রে, এ আমার কি ক্ষতি হলো গো?
শহর থেকে ভালো ভুট্টার বীজ এনে জমিতে রোপণ করেছি গো। এবার ভালো ভুট্টার ফলন পাওয়া যাবে। আমার স্বপ্ন এবার সত্যি হবে। হ্যাঁ হ্যাঁ, আমার সোনার কদম ফুল বেচে তো এসব করেছো। আরে না না, বন্ধক দিয়ে। এই রে, সত্যি কথাটা তো মুখ দিয়ে বেরিয়ে গেল। ও মা গো, আমার কদম ফুল গলা থেকে চলে গেল গো, চলে গেল। ও গো, আমি কি মরণ ঘুম ঘুমালাম গো। কদম ফুল নিল টেরই পেলাম না গো। হায় হায় রে। শোনো বউ আমার, লক্ষ্মী বউ, কাঁদিস না। আমি ফসল বেচে তোর কদম ফুল এনে দিব, তুই একদম ভাবিস না। আমার কদম ফুল, আমি আমার কদম ফুলকে রক্ষা করতে পারলাম না, পারলাম না। আরে টুনি, কেঁদো না তো তুমি। আমি তোমার কদম ফুল মহাজনের কাছ থেকে ঠিক ছাড়িয়ে আনবো। লক্ষ্মী বউ আমার, এবার খাবারটুকু খেয়ে নাও। না না, আমি কিচ্ছুটি খাবো না। কদম ফুল না পেলে আমি কিচ্ছুটি খাবো না। কদম ফুলের শোকে টুনির নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে একদম শয্যাশায়ী হয়ে পড়ে। ধীরে ধীরে কদম ফুলের শোকে টুনি অসুস্থ হয়ে পড়ে। আর যত দিন বাড়তে থাকে টুনির অসুস্থতা আরো বাড়তেই থাকে। উপায় না পেয়ে একদিন টোনা বাধ্য হয়ে মহাজন কালুর কাছে যায়। কালু দাদা, আমি তোমার কাছে যে সোনার কদম ফুলটা দিয়েছিলাম সেটা তুমি আমাকে ফেরত দাও। আমি পরের মাসে তোমাকে সুদে আসলে সব টাকা ফেরত দিয়ে দিব। তবে টাকা দিয়ে সোনার কদম ফুল পরের মাসেই নিয়ে যাস। টোনা দাদা, আমার বই কদম ফুলের শোকে মরতে বসেছে, তাই তুমি দয়া করে এই ফুলটা দিয়ে দাও। আমি পরের মাসে সব টাকা দিয়ে দিব। তোর বউ অসুস্থ, তা আমি কি করব? আর আমাকে তুই বোকা পেয়েছিস? আমি তোকে কদম ফুলটা দিয়ে দেই আর তুই টাকা না দিয়েই পালিয়ে যাস, তাই না? সেটা তো হচ্ছে না। টাকা দিয়ে তবেই কদম ফুল নিয়ে যাস। এখন যা তো এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। কালু টোনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর টোনা খালি হাতে বাড়ি ফিরে এসে দেখে তার স্ত্রী টুনি আর বেঁচে নেই। টুনি, টুনি, তুমি ফিরে এসো। টুনি, ফিরে এসো। আজ আমার জন্য তোমার এই দশা। আমি যদি সেদিন সোনার কদম ফুল বন্ধক না দিতাম তবে তুমি আজ বেঁচে থাকতে। টুনি। কদম ফুল টুনির বড্ড পছন্দের ছিল, সারাক্ষণ নিজের কাছে রেখে দিত। শেষ পর্যন্ত কদম ফুলের শোকে মরেই গেল। যাকগে টোনা দাদা, এখন আর কেঁদে কি হবে? তুমি টুনির শেষ কাজের ব্যবস্থা করো। এরপর বনবাসীরা সহ টোনা টুনির শেষ কাজ সম্পূর্ণ করে। এদিকে এত সুন্দর সোনার কদম ফুল। কালু, এই ফুলটা অনেক সুন্দর, এখানে অনেকটা সোনা আছে, কিন্তু এটা কার কদম ফুল? টোনা বন্ধক দিয়েছিল। আমি জানি টোনা কোনোদিনও টাকা ফেরত দিতে পারবে না, আর কদম ফুলও নিতে পারবে না, তাই তো ফুলটা তোমায় দিলাম। তুমি এক কাজ করো, ফুলটা শ্যাকরার দোকানে দিয়ে দাও। ফুলটা ভেঙে আমার একটা সীতা হার বানিয়ে দিতে বলবে। আচ্ছা ঠিক আছে, দাও ফুলটা, আমি এক্ষুনি শ্যাকরার কাছে নিয়ে যাচ্ছি। এরপর কালু কদম ফুলটা শ্যাকরা তোতার দোকানে দিয়ে সীতাহার বানাতে বলে আর সেখান থেকে চলে যায়। এদিকে সন্ধ্যার পর যখন তোতা সোনার কদম ফুলটা ভাঙতে যাবে তখনই সেখানে টুনির আত্মা চলে আসে। তোর এত বড় সাহস, আমার কদম ফুল ভাঙবি? আমি তোর ঘাটটাই মটকে দেব। দে 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 বলছি, আমার কদম ফুল আমাকে দিয়ে দে। ওরে বাবারে, পেতনি, আমার এই কদম ফুল চাই না। তোতা, বাঁচতে চাইলে পালা। পরের দিন সকাল হতে তোতা সেই কদম ফুল আবারও কালুর কাছে দিয়ে দেয়। রাতে সব ঘটনা কালুকে খুলে বলে, কিন্তু কালু তা বিশ্বাস করে না। যা যা, সব জানি, এসব তোর কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। এরপর তোতা চলে যায়। এদিকে রাতে যখন কালু কাকলি ঘুমাচ্ছিল তখন হঠাৎই দে দে, আমার কদম ফুল আমাকে দে।
নয়তো আমি তোদের দুজনকেই মেরে ফেলবো। আমার কদম ফুল নিয়েছিস, কত বড় সাহস তোদের! দে দে, আমার কদম ফুল আমাকে দে। ওগো, এই যে টুনির আত্মা, তবে বাঁচতে চাইলে পালাও এখান থেকে। কালু কাকলি কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা টোনা, এই ধর তোর কদম ফুল। এটা আমার চাই না, তোকে টাকাও ফেরত দিতে হবে না। তবুও তুই এই কদম ফুল নিয়ে নে, নয়তো তোর বউয়ের হাতে মরতে হবে। কালু সোনার কদম ফুল দিয়ে চলে যায়, আর টোনা কদম ফুল হাতে কাটতে থাকে। টুনি, টুনি দেখো তোমার কদম ফুল, কিন্তু তুমি তো আর ফিরে আসবে না, ফিরে আসবে না টুনি। আমার কদম ফুল! টুনি, তুমি? হ্যাঁ আমি। তুমি এই কদম ফুলটা আমার কবরে রোপণ করে দাও, তবেই আমার আত্মা শান্তি পাবে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি তবে তাই করব। এরপর টোনা সেই সোনার কদম ফুল টুনির কবরে রোপণ করে দেয়। সুন্দরপুর নামে এক ছোট্ট বনে রাজু, টোনা ও টুনি নামে দুই পাখি তাদের দুই সন্তানকে নিয়ে বাস করত। একদিন রাজু টোনা তার ছেলেকে নিয়ে গভীর জঙ্গলে কাজ করতে যায়, আর হঠাৎ করে তাদের উপর এক হিংস্র বাঘ ঝাঁপিয়ে পড়ে, আর বাঘের থাবায় টোনা ও তার ছেলে মারা যায়। হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমার রাজু টোনা, আমার রাজু টোনা আর আমার রকি সবাই যে আমাদেরকে রেখে পৃথিবী থেকে চলে গেল। এখন আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার চালাবো? কেঁদো না মা, কেঁদো না। তুমি দেখবে আমরা সংসার চালানোর ঠিক একটা উপায় পেয়ে যাব। এখন কেঁদে কি লাভ বলো? আমার বাবা রকি দাদাজি আর কখনো ফিরে আসবে না। আমি আর রকি দাদা সাইকেলে চড়ে একসাথে স্কুলে যেতে পারবো না। আমার বাবা আর আমাদের জন্য বাজার করে নিয়ে আসবে না। টনি ও টুকি সারা দিন ভরে কান্নাকাটি করতে থাকে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি তার মেয়েকে নিয়ে দূরের বনে একটা কাজের খোঁজে চলে যায়। মা, ও মা, আমি আর উঠতে পারছি না, আমার যে অনেক পানি পিপাসা পেয়েছে। মা, আমি পানি খাবো। মা, এই মাঝপথে আমি পানি কোথায় পাবো বলতো? দেখছিস না আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। আর একটু কষ্ট করে উঠতে থাক রে মা, দেখি সামনে এগিয়ে কোনো কুয়ো আছে কিনা। এরপর টুনি ও টুকি আবারও সামনের দিকে যেতে থাকে, আর কিছু দূর যাওয়ার পরে তারা বনের ভিতরে একটা পানি ভর্তি কলসি দেখতে পায়, আর তখনই তারা সেই কলসির কাছে চলে যায়। এই নে রে মা, এই কলসির পানিটুকু তুই খেয়ে নে। এরপর টুকি যেই না কলসির পানিটুকু পান করে, ঠিক তখনই টুকি একটা খরগোশ ছাড়া হয়ে যায়। একে মা, তুমি আমাকে কি পানি পান করালে? হ্যাঁ, আমি খরগোশ ছাড়া হয়ে গেলাম কেন? হায় হায় রে, আমার মেয়েটা এই কলসির পানি খেয়ে এমন কেন হয়ে গেল? নিশ্চয়ই এই কলসির পানি কোনো অশুভ আত্মা রেখেছে আমার জন্য। হ্যাঁ, আমার ভুলের জন্য তোকে খরগোশ ছানা হতে হয়েছে রে মা। তুই আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। ওয়াও, কত সুন্দর একটা খরগোশ ছানা। আর এই মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। আহারে, এত সুন্দর দেখতে মেয়েটার কপালে এত দুঃখ। আমি যদি এই মেয়েটাকে বিয়ে করি তাহলে বাকি জীবনটা হয়তো সুখেই কাটাতে পারবো, কিন্তু এই মেয়েটা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? ধুর, একবার বলেই দেখি। বলছিলাম কি, আমি পাশের বনের সব থেকে সম্পদশালী পাখির একমাত্র ছেলে। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করে তোমার খরগোশ ছানার দায়িত্ব নিব। তোমার খরগোশ ছানারূপী মেয়েকে অনেক বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই। এখন আমি কি করব? এ ছেলেটার কথায় রাজি হয়ে গেলে আমি আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারবো। তাছাড়া যে আমার মেয়েকে আগের রূপ ফিরিয়ে আনার কোনো পথ নেই। তোমার নীরবতাই বলে দিচ্ছে তুমি আমার কথায় রাজি হবে না।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার কাজে চললাম। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করতে রাজি। এই যা, আমি খালি হাতে গরু মাতার কাছে যাচ্ছি। গরু মাতা তো আমাকে জাদুর নদীর পানি নিয়ে যেতে বলেছে। কলসিতে করে পানি নিয়ে ওই পথের ধারেই ফেলে এসেছি। ধর বাবা, এখন কেন জানি সব কিছুই ভুলে যাই। যাই, আবারও সেই কলসিটা নিতে চলে যাই। এরপর ডাইনি আবারও সেই কলসির কাছে ফিরে যায় আর সেখানে গিয়ে টোনা ও টুনিকে কথা বলতে দেখতে পায়। ঠিক আছে, তাহলে আজই আমরা বিয়ে করব। এসো টুনি, আমার সাথে এসো। এরপর টোনা ও টুনি সেখান থেকে চলে যায়। এদিকে টোনাকে দেখে সেই ডাইনির চোখে পানি এসে যায়। এই তো সেই টোনা, যার সাথে আমার বিয়ে হবার কথা ছিল। কিন্তু বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার আগে এক বজ্রপাতের কারণে আমি মরে যাই। আমার টোনাকে আমি অন্য কারোর হতে দিব না, কিছুতেই না। আমি আসছি টোনা, আমি তোমার কাছে আসছি। এই কথা বলে ডাইনি টোনা ও টুনিকে খুঁজতে চলে যায়। এদিকে টোনা টুনিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু সেই ডাইনি আর টোনাকে খুঁজে পায় না। এদিকে টোনা তার কাজের জন্য শহরে চলে যায় আর টোনা বাড়ি থেকে বের হওয়ার সময় সেই ডাইনি টোনাকে দেখতে পায়। ওই তো আমার টোনা, মনে হচ্ছে টোনা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এটাই সুযোগ, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই নে রে মা, পোলাওটুকু খেয়ে নে। মা, ও মা, তুমি আমাকে আগের মতো সুস্থ করে দাও না মা। এভাবে খরগোছানো হয়ে থাকতে আমার যে খুব কষ্ট হচ্ছে মা। তোর জন্য আমারও অনেক কষ্ট হয় রে মা, কিন্তু কি করব বল, না জানি ওই কলসির পানিতে কি জাদু ছিল যার জন্য আজ তোর এমন অবস্থা হলো। তবে তুই কোনো চিন্তা করিস না রে মা, তোর বাবা শহরের সব থেকে বড় ডাক্তার কবিরাজকে নিয়ে আসবে, তারপর দেখবি তুই আবারও আগের মতো হয়ে যাবি। তার মানে এই খরগোশ ছানাটা হলো এই টনির মেয়ে, আর টনির মেয়েটা আমার রেখে যাওয়া জাদুই কলসির পানি পান করেছিল, আর এর জন্য সে খরগোশ ছাড়া হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে, এই টনিকে কোনো রকম বাড়ি থেকে বের করে দিতে পারলে এই সংসার আমার আর টোনার হয়ে যাবে। এই বলে ডাইনি তার রূপ পরিবর্তন করে আর হাতে একটা ভিক্ষার থালা নিয়ে টুনির ঘরে প্রবেশ করে। দিদি, ও দিদি, আমাকে কিছু সাহায্য করো না। আমার একটা ছোট্ট মেয়ে আছে। আমি এমন এক হতভাগা মাঝে সারাদিনে একটি বারো ওর মুখে খাবার তুলে দিতে পারিনি। ছদ্মবেশী ডাইনির অসহায় কথা শুনে টুনির অনেক মায়া হয় আর টুনি তাকে বেশ কিছু টাকা দান করে দেয়। তোমার মন অনেক বড় দিদি, তুমি আমাকে এতগুলো টাকা দান করলে যে দুদিন ভিক্ষা না করলেও খাবার কিনে খেতে পারবো। বলছি কি দিদি, তুমি যদি একবার আমার বাড়িতে যেতে তাহলে আমার মেয়েটা তোমার থেকে একটু আশীর্বাদ নিতে পারতো। চলো না দিদি, চলো না। এরপর টুনি ছদ্মবেশী ডাইনির কথায় রাজি হয়ে যায় আর ছদ্মবেশী ডাইনি টুনিকে একটা গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এ কি, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কোথায়? এখানে তো কোনো বাড়ি নেই। টুনির কথা শুনে ছদ্মবেশী মুন্নি তার আসল রূপ ধারণ করে আর অনেক জোরে জোরে হাসতে থাকে। বাড়ি খুঁজছিস বুঝি? তোদের থাকার ব্যবস্থা আমি করছি। এরপর ডাইনি জাদু করে একটা পেঁপে গাছ নিয়ে আসে আর সেই গাছে থাকে 3 রঙের 3 পেঁপে। এ কি, টুনি ওই ডাইনির সাথে এখানে কি করছে? টুনি আবার এখানে এসে ডাইনির কবলে পড়েনি তো?
আজকে থেকে তোরা দুজন এই লাল আর হলুদ পেঁপের ভিতরে বন্দি হয়ে থাকবি, আর এই নীল পেঁপেটাই সেই বন্দি হবে যে তোদেরকে মুক্ত করতে এসে নীল পেঁপেতে স্পর্শ করবে। এ কথা বলে ডাইনি টুকিকে আগের রূপ ফিরিয়ে দেয়। এরপর টুনি ও টুকিকে লাল আর হলুদ পেঁপের মধ্যে বন্দি করে রাখে, আর আবার সে নিজের রূপ পরিবর্তন করে টুনির রূপ ধারণ করে। আজকে থেকে টোনা আমার, আমি আর টোনা সুখে সংসার করব। এরপর ছদ্মবেশী ডাইনি টোনার বাড়িতে চলে যায় আর টোনার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে টোনা লুকিয়ে লুকিয়ে ডাইনির সকল কার্যকলাপ দেখতে পায়, আর তখনই সে এক তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সাথে নিয়ে সেই 3 রঙের পেঁপে গাছের কাছে যায়। এই সেই গাছ তান্ত্রিক বাবা, যে গাছের পেঁপেতে ডাইনি আমার স্ত্রী সন্তানকে বন্দি করে রেখেছে। আপনি ওদেরকে মুক্ত করুন তান্ত্রিক বাবা। এরপর তান্ত্রিক তার কাছে থাকা পড়া পানি পেঁপে গাছে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে টুনি ও টুকি মুক্ত হয়ে যায়। এরপর সবাই মিলে টোনার বাড়িতে চলে আসে। তুমি এসেছো টোনা, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো টোনা, খাবার টেবিলে এসো, আজ আমি অনেক পদের রান্না করেছি। চুপ কর ডাইনি, তোর আসল রূপ নিজের চোখে দেখেছি। তান্ত্রিক বাবা, আপনি এক্ষুনি এই ছদ্মবেশী ডাইনিকে বন্দি করুন। এরপর তান্ত্রিক বাবা সহ সবাই সেখানে আসে, আর তান্ত্রিক বাবা জাদু করে ডাইনিকে তার বোতলে বন্দি করে। না না না, এ কিছুতেই হতে পারে না, মুক্ত করে দে, আমি সংসার করব। আমার টোনার সাথে আমি অন্য কাউকে সংসার করতে দেব না। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। ডাইনি বোতলের ভেতর থেকে চিৎকার করতে থাকে, আর তান্ত্রিক বোতলে বন্দি ডাইনিকে নিয়ে চলে যায়। এরপর টোনা ও টুনি সুখে সংসার করতে থাকে। বৈশাখের খামখেয়ালি রাতে কখন যে মেঘ জমা হয়ে বৃষ্টি শুরু হয়ে যায় তার ঠিক নেই। মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে টোনা তার একমাত্র মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল। মারে, আজ আমাদের বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল। সিনেমাটা এত জমে উঠেছিল, ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না। আমরা আজ পুরো ভিজে গেলাম, দেখবে বাড়ি ফিরলে মা আমাদেরকে খুব বকবে বাবা। তাড়াতাড়ি চল রে মা, এই বৃষ্টিতে আবার কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেলে আমরা আর বাড়িতে ফিরতে পারবো না। টোনা আর টুকি কথা বলতে বলতে এক বাঁশ বাগানে প্রবেশ করে। বাঁশ বাগানের পথ ধরে চলতে চলতে টুকি ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায়। বাবা, ও বাবা, তুমি কি কোনো এক মেয়ের কান্না শুনতে পাচ্ছো? কই না তো, বাঁশবাগানের উপর বৃষ্টির ফোঁটা পড়লে এমনিতেই এমন শব্দ শোনা যায়। শুনতে পেলে বাবা, সত্যি কোনো মেয়ে কাঁদছে। এরপর টোনা টুকির কথায় কোনো গুরুত্ব না দিয়ে চলতে শুরু করে, আর তারা বাঁশবাগান পেরিয়ে যখন বাড়ি যাওয়ার পথে আসে ঠিক তখনই বৃষ্টি থেমে যায়। যাক বাবা, অবশেষে বৃষ্টিটা কমলো। এখন কোনো রকমে বাড়িতে ফিরতে পারলে বাঁচি। ঠিক তখনই সামনের দিকে টোনা চাঁদের আলোতে দেখতে পায় কিছুটা দূরে একটা তাল গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে। তখনই তার কানে আবারও সেই কান্নার আওয়াজটা ভেসে আসে। ভয় পাস না রে মা, তুই আমার সাথে সাথে আয়। আর শোন, সামনে কাউকে দেখতে পেলে কারোর সাথে কোনো কথা বলবি না, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু বাবা সত্যি সত্যি কে যেন খুব কাঁদছে, আমি এখনো শুনতে পাচ্ছি। এরপর তারা আবারও সামনের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে যেই না তাল গাছটার কাছে যায় ঠিক তখনই সেই ছায়াটা তাদের সামনে চলে আসে। আমার মা, মা, আমার মা, আমার মাকে ওরা নিয়ে চলে গেছে। তোমরা কি
তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও না। কে তুমি? তোমার মাকে কে নিয়ে গেছে? তুমি কি তোমার মায়ের থেকে হারিয়ে গেছো? সর্বনাশ টুকি, তোকে বারবার করে বারণ করলাম, তবু তুই কথা বলছিস। চল এখান থেকে চল, তুই আর কথা বাড়াস না, চল। বাবা, ও বাবা, ওর মাকে মনে হয় ও হারিয়ে ফেলেছে। এই রাতের অন্ধকারে আমরাও যদি ওকে একা ফেলে চলে যাই তাহলে তো ও খুব ভয় পেয়ে যাবে। চুপ কর টুকি, চুপ কর, তুই আর একটা কথাও বলবি না। এই মেয়ে, কে তুমি আর থাকো কোথায়? এত রাতে তুমি এখানে কি করছো? ওই তো কাঁচা বাঁশের চালাটা দেখতে পাচ্ছ না, ওখানেই আমি থাকি। ওখানে আমার মাও থাকতো, কিন্তু ওরা আমার মাকে নিয়ে চলে গেছে। মেয়েটির কথা শুনে টুনা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে আর কাঁপা কাঁপা গলায় বলে, ও ওইখানে, ও ওইখানে তুমি কি 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 করে থাকবে? ও ওখানে তো। টোনা তার মুখের কথা শেষ না করেই টুকির হাত ধরে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর তারা তাদের বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ায়। বাবা, ও বাবা, তুমি এভাবে আমাকে নিয়ে চলে এলে কেন? ওই মেয়েটা তো একা একা অনেক ভয় পেয়ে ওখানে কাটবে। চুপ, একদম চুপ, খবরদার, আজকে যা দেখেছিস আর শুনেছিস এ কথা কাউকে কখনো বলবি না। এরপর টোনা ও টুকি ঘরের ভিতরে চলে যায় আর অন্যদিকে সেই মেয়েটি কাঁচা বাঁশের চালার ভেতরে গিয়ে একটা আত্মার রূপ ধারণ করে আর উর্বর মাটির ওপরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর সকাল হতেই শালিক কাঁদতে কাঁদতে টোনার বাড়িতে চলে আসে আর শালিককে কাঁদতে দেখে টুনি বলে, এ কি দিদি, তুমি সকাল সকাল এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? টুনি রে টুনি, আমার যে সব শেষ হয়ে গেল। আমার এত সুন্দর মেয়েটা আর বেঁচে নেই। বেশ কিছুদিন হলো ও জ্বরে ভুগছে। টাকার অভাবে আমি ওকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি, আর তাই আমার মেয়েটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। আহারে, কেঁদো না দিদি, কি আর করবে? এখন যত তাড়াতাড়ি পারো ওকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না রে টুনি, আমি এত ছোট মেয়েটাকে আমি শ্মশানে পড়তে দিব না। আমি ওকে বাঁশ বাগানের ওই কাঁচা বাঁশের চালার ভেতরে রেখে আসবো, আর এই জন্য আমি টোনাকে ডাকতে এসেছি। কোথায় টোনা? টোনা কোথায়? টোনা কোথায়? চলো শালিক দিদি, আমি ঘর থেকে তোমার সব কথা শুনেছি, চলো তাড়াতাড়ি এসো। এরপর টোনা শালিকের সাথে তার বাড়িতে চলে যায় আর শালিকের মেয়ের মৃতদেহ পিঠে নিয়ে বাঁশবাগানের ভিতরে চলে যায় আর কাঁচা বাঁশের চালার ভিতরে শালুকে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। শোন তোতা, কিছুক্ষণ আগে দেখলাম কাঁচা বাঁশের চালার ভেতরে আরেকজন টাটকা মৃত পাখি রাখা হয়েছে। একে আজ রাতের মধ্যেই সরাতে হবে, আর একবার একে সরাতে পারলেই বুঝতেই পারছিস কত টাকা পাবো। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি, কিন্তু তুই ঠিক মতো দেখেছিস তো? পরে যদি গিয়ে ঘুরে আসতে হয় তারপর কিন্তু তোকে জরিমানা দিতে হবে। এরপর চা খেতে খেতে সবাই গল্প করতে থাকে আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত হতেই চায়ের দোকানে সেই দুই বন্ধু কালু ও তোতা বাঁশবাগানের ভিতরে চলে যায় আর তাদের মধ্যে একজন বাঁশের চালার ভিতরে গিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। এই তোতা, তাড়াতাড়ি হাত চালা, কি করছিস কি? এই তো হয়ে এসেছে, আর একটু। কিছুক্ষণ মাটি খোঁড়ার পর তারা পারুলের মৃতদেহটা দেখতে পায়। ইস, কি বাজে গন্ধ! এই কালু, তুই না বললি আজকের মৃতদেহ? কিন্তু একে দেখে তো মনে হচ্ছে অনেকদিন আগেই মরে গেছে। ধুর, কবে মরেছে সেটা এখন ভেবে কাজ নেই। কেউ দেখে ফেললে আমাদেরকে আস্ত রাখবে না। ওঠা, তাড়াতাড়ি একে ডালিতে ওঠা। এরপর কালু ও তোতা পারুলের মৃতদেহটা ডালিতে উঠিয়ে দেয়
আর 2 পা সামনে এগোতেই হঠাৎ তারা শুনতে পায়, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কিরে তোতা, শুনতে পেলি? কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ব্যাপারটা মোটেও সুবিধার মনে হচ্ছে না, বুঝেছিস? তাড়াতাড়ি চল। কান্নার আওয়াজ যেন আরো বাড়তেই থাকে। যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক তখনই বাঁশবাগানের ভিতরে তাদের সামনে চলে আসে এক ভয়ঙ্কর আত্মা। আর সেই আত্মাকে দেখে কালু ও তোতা অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ভূত ভূত! ওরে কালু, তুই আমাকে কোথায় নিয়ে আসলি? সেই ভয়ঙ্কর আত্মাটা কালু ও তোতার দিকে ধীরে ধীরে এগোতে থাকে। আর কালু ও তোতা ভয় পেয়ে পিছনের দিকে যেতে থাকে। আর তারা দুজনে পারুলের মৃতদেহটা মাটিতে ফেলে দিয়ে যেই না পালাতে যাবে, ঠিক তখনই সেই ভয়ঙ্কর আত্মা তাদের পথ আটকে দেয়। আর ডালি থেকে পারুলের মৃতদেহ আত্মা হয়ে জেগে ওঠে। এই দুষ্ট পাখি দুটো আমার মাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে, তুমি ওদেরকে ছেড়ে না, ওদেরকে শাস্তি দাও, শাস্তি দাও ওদেরকে। পাপিষ্ঠর দল, তোদের এত বড় সাহস কি করে হয়? মৃত্যুর পরেও তোরা আমাদেরকে এখানে থাকতে দিচ্ছিস না? আজ তোদেরকে আমি। এই বলে আত্মা কালু ও তোতাকে মেরে ফেলে। আর তাদেরকে শাস্তি দেয়া দেখে পারুলের আত্মা খুশিতে হাসতে থাকে। কি মজা, কি মজা! অজিত শিক্ষা হয়েছে, অজিত শিক্ষা হয়েছে। এরপর সেই ভয়ঙ্কর আত্মা ও পারুলের আত্মা অদৃশ্য হয়ে যায়। এরপর আর কেউ কাঁচা বাঁশের চালার কাছে কখনোই যায় না। আর বনে সবার কাছে কালু ও তোতা নিখোঁজ হয়ে থেকে যায়।